গল্প কথা নিয়ে হাজির আমি মৌসুমী। কেমন আছেন বন্ধুরা আপনারা প্রত্যেকে? নিশ্চয়ই খুব ভালো আছেন। বন্ধুরা, এর আগে আপনাদের যে গল্পটা শুনিয়েছি সেটা ছিল ঝড়ের রাতের প্রথম দুটো অধ্যায়, আর আজকে আপনাদের শোনাবো পরবর্তী দুটো অধ্যায়। তাহলে শুরু করছি। ঝড়ের রাত। অবিনাশের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেওয়ালের দিকে পিছিয়ে যেতে গিয়ে সে একেবারে গায়ের সঙ্গে লেগে গেল। তার চোখ দুটো ক্রমশ বিস্ফারিত হচ্ছিল, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। রঞ্জনার ছায়ামূর্তিটা যেন ঘরের অন্ধকারের সঙ্গে মিশে গিয়েও স্পষ্ট হয়ে উঠছিল। তুমি তুমি কে? কি চাও? কি চাও আমার কাছে? অবিনাশের গলা ভাঙা ফুঁসে উঠল। রঞ্জনা ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। তার নড়াচড়া এত নিস্তব্ধ ছিল যে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তার পোশাকের জীর্ণ অংশগুলো ঝলসে যাওয়া, জায়গায় জায়গায় ছাইয়ের গাঢ় দাগ। মাথার চুল এলোমেলো ঝুলে পড়েছে, তাতে যেন ধোয়ার কালো আভা লেগে আছে। রঞ্জনার চোখের জায়গায় গভীর ফাঁপা গহ্বর, কিন্তু তাতে শূন্যতা নেই। কেমন যেন জ্বলন্ত ছাইয়ের আলোর মতো কিছু মিটমিট করছে। আমার গল্পটা শোনো বাবু। রঞ্জনার কণ্ঠস্বর যেন চিরকালীন কষ্টে ডুবে থাকা একটা পুরনো মাটির হাড়ির ভাঙা শব্দ। অবিনাশের পা যেন মেঝেতে শেকড় গেড়ে বসে গেল। পালাবার ইচ্ছে থাকলেও শরীরটা যেন কাজ করছে না। তুমি তুমি মরে গেছো বলে উঠল অবিনাশ। তার মুখের কথা নিজেই বিশ্বাস করতে পারছিল না। হ্যাঁ, আমি মরে গেছি। রঞ্জনার কণ্ঠে এবার একটা তীক্ষ্ণ হাসির প্রতিধ্বনি। এই কথা বলতে বলতে রঞ্জনা সামনে এগিয়ে এলো। তার চলার পথের মেঝেতে যেন কালো ছাইয়ের রেখা পড়ে যাচ্ছিল। অবিনাশ কান খাড়া করে দেখল তার পায়ের নিচ থেকে যেন হালকা সোদা গন্ধ ভেসে আসছে, যেন পোড়া মাংসের গন্ধ। ওরা আমাকে পুড়িয়ে মেরেছে, রঞ্জনা ফিসফিস করে বলল, আর তার গলার স্বর কেঁপে উঠল। রান্নাঘরের গ্যাস লিকেজ। সবাই ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু এটা খুন ছিল। আমার স্বামী সেই শয়তান ইন্স্যুরেন্সের টাকার জন্য আমার শরীরটাকে আগুনের লেলিহান শিখায় ঢুকিয়ে দিয়েছিল। তারপর নির্বিকার মুখে চলে গেল কলকাতায়, নতুন বিয়ে করে সুখের সংসার বাঁধল। অবিনাশের কানে যেন বাজ পড়ল। এই ভয়ানক সত্য শোনার শক্তি তার শরীরে আর অবশিষ্ট নেই। রঞ্জনা এবার থেমে দাঁড়ালো। তার মুখের এক পাশে চামড়া কেমন যেন পুড়ে গিয়ে কালচে হয়ে গেছে। হঠাৎ করে তার চোখ থেকে কালো তরল গড়িয়ে নামতে লাগলো। সেটা যেন চোখের জল নয়, বরং কালো রক্তের মতো ঘন কিছু। তুমি তুমি কি চাও? অবিনাশের গলা আবারও কেঁপে উঠল। রঞ্জনা তার কঙ্কালের মতো হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল।
তার হাতের নখগুলো সাদা আর লম্বা, যেন শরীরটা থেকে বিচ্ছিন্ন কিছু। তার হাতে একটা পুরনো ফাইল, ধুলো পড়া, কোনাগুলো ছিঁড়ে গেছে, আর তার উপর অদ্ভুত দাগ। এই নাও বাবু, এই ফাইলে সব প্রমাণ আছে। রঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল। অজয় বিশ্বাস আর সন্দীপ বসু, ওরা দুজনেই এই ষড়যন্ত্রে জড়িত। তোমার কোম্পানির ভিজিলেন্সে দাও এই ফাইলটা, ওদের শাস্তি দিতে হবে। ফাইলটা অবিনাশের হাতে তুলে দিতেই একটা অদৃশ্য ঠান্ডা স্পর্শ তার আঙুলে লাগলো। ফাইলটা এত ঠান্ডা ছিল যে অবিনাশের মনে হলো বরফের চেয়েও জমাট। চারপাশে ঝড়ের শব্দ আরো বেড়ে উঠল। জানালার পাল্লা আচমকা খুলে গিয়ে ধাক্কা মারলো। বাইরে কোথাও যেন কান্নার আওয়াজ ভেসে এলো। তুমি আমাকে সাহায্য করবে তো বাবু? রঞ্জনার গলার স্বর এবার যেন আরো গভীর আর গভীর ভারী হয়ে উঠল। অবিনাশের মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে শুধু মাথা নাড়ল। এমন সময় রঞ্জনার মুখটা বিকৃত হতে লাগলো। তার মুখের চামড়া আরো গলতে শুরু করলো। নিচের হাড়ের অংশ বেরিয়ে এলো। চোখের গহ্বর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছিল। ঘরের বাতাসে সেই পোড়া গন্ধ আরো তীব্র হয়ে উঠল। ভুল করো না বাবু, সত্যি লুকিও না। ফিসফিসানিটাও এবার আরো জোরালো হয়ে উঠল। অবিনাশের মনে হলো যেন চারপাশের দেয়াল থেকে অসংখ্য মুখ তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে একই রকম তীব্র আক্রোশ আর দুঃখ। বাতাসে বিকট হাসির শব্দ ভেসে এলো। জানালার পর্দা অদ্ভুত ভাবে উড়ে উঠল, যেন কেউ ওগুলোকে ধরে ঝাঁকাচ্ছে। হঠাৎ সমস্ত আলো নিভে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। অবিনাশ অনুভব করল ঘরের মধ্যে আরো কেউ আছে। কে আছো? তার গলা কাঁপলো। একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের কাছে লাগলো। পিছনে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, কিন্তু দেওয়ালের ছায়া যেন নড়ছে। সেখান থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, একটা কালো অবয়ব, যার চেহারাটা রঞ্জনার মতোই। আমার বিচার চাই বাবু, আমার বিচার চাই। অবিনাশ আর সহ্য করতে পারল না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। ফাইলটা হাত থেকে পড়ে মাটিতেই পড়ে রইল। হঠাৎ ফাইলের উপর কালো রক্তের ফোঁটা পড়তে শুরু করলো। ঘরের ভেতরে সেই হাসির প্রতিধ্বনি আরো জোরে ছড়িয়ে পড়ল। আর বাইরে ঝড়ের তাণ্ডব যেন পুরো বাড়িটাকে গিলে ফেলতে চাইছে। অবিনাশ নিস্তব্ধ হয়ে পড়ে রইল মাটিতে। হালকা ফিসফিসানি কানে ভেসে এলো। সত্যিটা চাপা পড়তে দিও না বাবু, সত্যিটা চাপা পড়তে দিও না বাবু, না হলে আমিও তোমার কাছে ফিরে আসবো। বাতাসে ভেসে এলো একটা বিকট আওয়াজ, যেন ঘরের সব জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। অন্ধকার ঘরে অবিনাশের শরীর
নিথর হয়ে পড়ে রইল। সেই ফাইলের পাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল কালো রক্তের দাগ। অবিনাশের জ্ঞান ফিরতেই তার সমস্ত শরীরে এক অবর্ণনীয় ব্যথা চেপে বসল। মাথাটা ভারী লাগছিল, গা গুলিয়ে আসছিল। সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। ধ্বংসস্তূপের ভেতর সে পড়ে আছে। জায়গাটা যেন কোনো পোড়া প্রাসাদের ভগ্নাবশেষ। ছাইয়ের গন্ধ এখনো বাতাসে মিশে রয়েছে, যেন আগুনের লেলিহান শিখা এই মাত্র নেভানো হয়েছে। পাশেই পড়ে আছে সেই ফাইলটা, পুরনো ধুলোমাখা কাগজে লেপ্টে থাকা এক অদ্ভুত কালচে ছাপ। অবিনাশ কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতে পারছিল না। রাতের সেই বিভীষিকা, রঞ্জনা, তার পোড়া চেহারা, বিকৃত হাসি, ঘরের আতঙ্কজনক পরিবর্তন, সবকিছু এক ঝটকায় মনের মধ্যে ফিরে এলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। গোটা জায়গাটা যেন কেমন অদ্ভুতভাবে নিস্তব্ধ। ঘর ভেঙে পড়েছে, দেয়ালগুলোর গায়ে আগুনের চিহ্ন, জানালার কাঁচগুলো গলিত অবস্থায় ঝুলে আছে। ঘর থেকে বেরিয়ে আসতে গিয়েই অবিনাশ বুঝল কোথাও একটা ফিসফিসানি হচ্ছে। অবিনাশ বাবু, অবিনাশ বাবু। গলার স্বরটা যেন দেয়ালের মধ্যে থেকে আসছে। অবিনাশের পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সে পেছনে তাকালো। দেয়ালের কোণায় সেই পোড়া ছায়াটা আবার দেখা দিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা রঞ্জনার অবয়বটা এবার আগের চেয়েও বিকৃত। তার পোড়া গায়ের চামড়া গলে পড়ছে, তার পোড়া গায়ের চামড়া গলে পড়ছে, আর চুলগুলো যেন বাতাসে নিজে থেকেই উড়ছে। তুমি তো কথা দিয়েছিলে বাবু। রঞ্জনার স্বরটা তার কানে এলো। আমার সত্যটা সবাইকে জানাবে। আমি জানাবো, সবাইকে জানাবো, জানাবো। অবিনাশ চিৎকার করে বলে উঠল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফাইলটা জমা দেব, তদন্তও শুরু হবে, ওরা শাস্তি পাবে। রঞ্জনা হাসল। সেই হাসিটা শুনে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। শাস্তি পাবে তো? হঠাৎ করে তার গলার স্বর তীব্র হয়ে গেল। তাদেরকে সেই আগুনে পোড়ানো হবে বাবু, আমার মতো। আমার আর্তনাদ কি ওদের কানে পৌঁছবে, নাকি শুধু কারাগারের গারদেই শেষ হবে ওদের পাপ? অবিনাশের মাথা ঘুরতে লাগলো। রঞ্জনার চোখ দুটি হঠাৎই গাঢ় লাল হয়ে উঠল। সেখান থেকে গল গল করে কালো রক্ত বেরোতে লাগলো। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ আরো তীব্র হয়ে উঠল। বেরিয়ে যেতে দাও আমাকে, অবিনাশ কাতর স্বরে চেঁচিয়ে উঠল। আমার এখন কিছু করার নেই আর। রঞ্জনা ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের নিচে ছাই উঠছে। তোমার কাছেই ভরসা বাবু। তার স্বরটা করুণ হয়ে উঠল। আমার আত্মা মুক্তি চাইছে, জানিয়ে দাও সবাইকে, তাদের মুখোশ খুলে ফেলো। জানিয়ে দাও সবাইকে, মুখোশটা খোলো বাবু। এবার ঘরের ভেতর হঠাৎ করে আগুনের শিখা ছড়িয়ে পড়তে লাগলো। দেওয়ালের গা বেয়ে আগুন উঠছে, জানালার পর্দাগুলো দাউ দাউ করে জ্বলছে।
কিন্তু সেই আগুন অবিনাশকে ছুঁতে পারল না। চারপাশে আগুনের মধ্যে দাঁড়িয়ে রঞ্জনা বিকট হাসি হাসছে। অবিনাশ মাটিতে পড়ে গেল, মাথায় হাত দিয়ে চিৎকার করতে লাগলো। চারপাশে একের পর এক ভয়ঙ্কর মুখ ভেসে উঠছে। আগুনে পোড়া হাত, বিকৃত চেহারা, গলিত চোখের কোটর থেকে তাকে দেখছে। আমাকে ছেড়ে দাও। হঠাৎই সবকিছু থেমে গেল। নিস্তব্ধতা নামলো চারপাশে। আগুনের শিখা নেই, রঞ্জনার ছায়াও উধাও। ঘরটা আবার সেই পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবিনাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরটা যেন পাথর হয়ে গেছে। ফাইলটা সে শক্ত করে ধরে ফেলল। আমি এটা শেষ করব। তার কণ্ঠে শঙ্কা মিশ্রিত দৃঢ়তা। কয়েক সপ্তাহ পর অবিনাশের কোম্পানিতে তদন্ত শুরু হলো। অজয় বিশ্বাস আর সন্দীপ বসুর কুকীর্তি প্রকাশ্যে এলো। রঞ্জনার মৃত্যুর পুরো সত্যি সামনে এলো। এজোরাসের টাকার লোভে কিভাবে তারা নৃশংসভাবে তাকে হত্যা করেছিল তার প্রমাণ ফাইলের মধ্যেই ছিল। সংবাদপত্রে বড় বড় হেডলাইন বেরোলো। আমি আমার দায়িত্ব পালন করলাম। আমি রঞ্জনাকে দেওয়া কথা রাখলাম। অবিনাশ নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তার পিছু ছাড়ছিল না। ঘটনার কয়েক মাস পর অবিনাশ আবার সেই পোড়া বাড়িটার সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমে আসছে। ধোঁয়াটে অন্ধকারে বাড়িটার অবয়বটা আরো রহস্যময় মনে হচ্ছিল। ভেতরে ঢুকে পড়ল সে। চারপাশে ধ্বংসাবশেষ, ছাইয়ের স্তূপ। তার চোখ হঠাৎ একটা দেয়ালের দিকে আটকে গেল। সেখানে কয়লার লেখা, ধন্যবাদ অবিনাশ বাবু, ধন্যবাদ। অক্ষরগুলো দেখে যেন বুকের ভেতর ধক করে উঠল তার। শীতল হাওয়ার একটা ঝাপটা এসে গেল ঘরের ভেতর দিয়ে। বাতাসের মধ্যে ভেসে এলো সেই পরিচিত ফিসফিসানি, শান্তি পেলাম, শান্তি পেলাম বাবু। অবিনাশ চমকে চারপাশে তাকালো। ঘর ফাঁকা, কিন্তু সেই হাসিটা, রঞ্জনার সেই মৃদু হাসির প্রতিধ্বনি এখনো বাতাসে যেন ঝুলে আছে। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দূর থেকে বাজ পড়ার শব্দে মাটি কেঁপে উঠল। বাড়ির বাইরে এসে সে একবার পেছনে তাকালো। বাড়িটার ছাদে যেন অদ্ভুতভাবে একটা ছায়া দাঁড়িয়ে তাকে দেখছে। বাতাস হঠাৎ স্থির হয়ে গেল। স্তব্ধ নিস্তব্ধতা নামলো চারপাশে। দূর থেকে এক ঝাঁক কাক উড়ে গেল। তাদের পাখার শব্দে যেন একটা শেষ শীতল বার্তা বয়ে গেল তার কানে। সত্যিটা কখনো চাপা থাকে না, সত্যিটা কখনো চাপা থাকে না। ঝড়ের রাত এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।